সো বেসিক্যালি আমরা আমাদের আগের ক্লাসটাকেই কন্টিনিউ করছি। এটা কন্টিনিউশন পার্ট হবে আমাদের প্রিভিয়াস ক্লাসের, যেখানে আমরা আগের দিন দেখেছিলাম যে আমরা কি করে সিআর এর থ্রু আমাদের একটা রিঅ্যাক্টের প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, আর ইউজিং ভিট, এই দুটোর থ্রু আমরা কি করে আমরা রিঅ্যাক্টের প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। তো যখন আমরা দুটোরই থ্রু পার্টিকুলারলি ম্যানুয়ালি ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ ক্রিয়েট করেছিলাম, তখন আমরা এই অবজারভেশনে পৌঁছেছিলাম যে সিআরএ অ্যাজ কম্পেয়ার টু স্লো, কারণ সিআর এর মধ্যে অনেক কিছু অ্যাডিশনাল ফাইলস ইনক্লুড থাকে, যেটা ভিটের মধ্যে থাকে না। এরপরে আগের দিন যেহেতু আমি তোমাদেরকে ফাইল স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো ফাইলস এর সম্বন্ধে বলেছিলাম, ডট ইএনভি, গেট ইগনোর, আরো যা যা আছে, এরপরে আমরা আরো কিছু জিনিসের ব্যাপারে পড়বো। তো এখন আমি দুটোই ওপেন করে নিয়েছি, আমাদের আহ, এই সিআর এর থ্রুও আর আমাদের ভিটের থ্রুও, কারেক্ট। তো এখন পার্টিকুলারলি আমরা যদি আমাদের এই সিআর এর প্রজেক্টটা দেখি, তাহলে সিআর এর প্রজেক্টের মধ্যে আমাদের কি কি আছে একটু ভালো করে আমরা অবজার্ভ করি। তো জাস্ট সেকেন্ড, আমি এটাকে একটু কমেন্ট ইয়ে করে দিই। হুম, ঠিক আছে, কুল। তো সবার ফার্স্টে আমরা যাব আমাদের ইন্ডেক্স ডট জেএস এ। তো এটা হচ্ছে আমার, অ্যাজিউম করে চলো, এটা হচ্ছে আমার সিআর এর থ্রু, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার ভিটের থ্রু, ওকে। সো সবার ফার্স্টে এই যে ইন্ডেক্স ডট জেএস, এই ইন্ডেক্স ডট জেএস এ যাওয়ার আগেও যে ফাইলটা আমাদেরকে মুভ করতে হবে সেটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। কারণ যেহেতু আমি বলেছিলাম যে রিয়াক্ট কি করে, আলটিমেটলি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বা এসপিএ অ্যাপ্লিকেশন তৈরি করে, যেখানে আমাদের জাস্ট মনে হয় যে আমরা পরপর পরপর মাল্টিপল পেজের মধ্যে সুইচ করছি, বাট অ্যাকচুয়ালি সেটা হয় না। পেজ একটাই থাকে, আর সেটাই ডাইনামিক্যালি চেঞ্জ হতে থাকে। সেই জন্য এরপরে তোমার মনে হবে যে ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে মানে অবভিয়াসলি জাভাস্ক্রিপ্টের থ্রু এইচটিএমএল চেঞ্জ হবে। তো হ্যাঁ, এখানে তুমি দেখো একটা এইচটিএমএল ফাইলের মধ্যে কেবলমাত্র একটাই ডিভ আছে, যেটার নাম হচ্ছে রুট, যেটার নাম কি আছে, রুট, কারেক্ট। এরপরে আমি যদি তোমাকে এটার ইন্ডেক্স ডট এইচটিএমএল দেখাই, এটার ইন্ডেক্স ডট এইচটিএমএল দেখাই, অ্যান্ড এখানে আমি দেখাবো এটার ইন্ডেক্স ডট এইচটিএমএল, কারেক্ট কারেক্ট। সো দুটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুটোর মধ্যে আমাদের রুট রেন্ডার আছে, দুটোর মধ্যে আমাদের রুট রেন্ডার আছে, কারণ আলটিমেটলি এটার মধ্যেই আমাদের ওভার দ্য অল পুরো এইচটিএমএলটা থাকবে, ঠিক আছে। এরপরে এর নিচে আর কিচ্ছু নেই, এর নিচে আর কিচ্ছু নেই। তো এরপরে একটা ইন্টারেস্টিং জিনিস, আমরা যদি দুটো প্রজেক্টকেই রান করি, আমি দুটো প্রজেক্টকে একবার রান করে নিচ্ছি, লেটস সি। একবার দেখে নিই ডিরেক্টরিজ গুলো এলএস করে। তো আমাদের 0 1 এর ভেতরে যেতে হবে না 0 2, আগে 0 1 এর ভেতরে যেতে হবে, রিয়াক্ট বেসিক্স, হোয়াট দ্য হেল, ওকে, সিডি। এরপরে আমাদের যেতে হবে 0 2, হ্যাঁ কি লিখছি আমি, ঠিক আছে। এরপরে আমাদের 0 1 সিআরএ। সিআরএ কে রান করানোর জন্য কমান্ড কি ছিল, npm রান স্টার্ট প্রবাবলি। তো এটা করলাম। হ্যাঁ স্যার। সেম ওয়েতে আমি এই প্রজেক্টটাকেও রান করিয়ে নিই। এরপরে সিডি 0 2, আর এটাকে রান করানোর জন্য কি কমান্ড ছিল, প্রবাবলি npm রান ভিড বা npm রান ডেভ, বোধহয় ডেভ ছিল, আই হোপ। তো আমার সিআর এর থ্রু অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়ে গেছে, কারেক্ট। মানে ক্রিয়েট তো হয়েই গেছিল, এক্সিকিউটও হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার সিআর এর থ্রু। আর আমরা একবার দেখে নিই আমাদের ভিটের। সো ভিটও এক্সিকিউট হয়ে গেছে। তো জাস্ট আ সেকেন্ড, হোয়াট দ্য হেল ইজ, ইয়া দিস ওয়ান, এই দুটো। এরপরে আমাদের পরের জিনিসটা কি, তো এখন তোমার কাছে মনে হতে পারে যে
আরে আমি তো শুধু আমাদের এইচটিএমএল কে রেন্ডার করেছি, কারেক্ট? এইচটিএমএল কে রেন্ডার করেছি, আর এইচটিএমএল তো পুরো ফাঁকা ছিল। এইচটিএমএল তো পুরো ফাঁকা ছিল, আচ্ছা কারণ আচ্ছা এইচটিএমএল এর ভেতরে তো আমাদের কোনো রকম কিছু লেখা ছিল না। এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে বা ইয়ে আছে, কিচ্ছু নেই। আমাদের জাস্ট একটা নর্মাল এইচটিএমএল ছিল। সেই এইচটিএমএলটার ভেতরে আমরা আইডি দিয়েছিলাম রুট। তাহলে এই জাতীয় জিনিসগুলো ক্রিয়েট কি করে হলো? তো এখানে এরপরে আমাদেরকে পরের পোর্শনটাকে ভাবতে হবে। তো এক এক করে আসবো। সবার ফার্স্টে একটা জিনিস দেখি, এই সিআরএ এটাকে যদি আমি ইন্সপেক্ট করি, দিয়ে আমি এখানে যাই, তাহলে এই যে অ্যাপ ডট হেডার, এখানে ইমেজ আছে, এই জাতীয় জিনিসগুলো আছে, এগুলো কি তুমি নিজের থেকে ম্যানুয়ালি এন্টার করেছো? না, দেখতে পাচ্ছি না। তুমি যদি ইভেন ইন্সপেক্ট করো, ইন্সপেক্ট করার পরে তুমি দেখতে পাচ্ছ যে টাইটেল আছে, ঠিক আছে, আইডি রুট আছে। এখানে তো আমাদের কিছু সোর্স কোড ভিজিবল নয়। এখানে আমাদের কোনো রকম সোর্স কোডকে এরা কি করেনি, ভিজিবল করায়নি, কারেক্ট? হ্যাঁ স্যার। তো হচ্ছে কি করে ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে কি করে, এটা খুব বড় একটা কোশ্চেন। তো এখন যদি তুমি দেখো, এই যে হেড ট্যাগ, এই হেড ট্যাগের ভেতরে কি আছে? মাল্টিপল স্ক্রিপ্ট ট্যাগস লিঙ্ক আছে, স্টাইল ট্যাগস আছে, অ্যান্ড এখানেও স্টাইল ট্যাগ আছে। তো এই স্টাইল ট্যাগ গুলো কোথা থেকে এলো, বা এই স্ক্রিপ্ট ট্যাগটাই কোথা থেকে এলো? বান্ডেল ডট জেএস, এগুলো কি আমরা কোথাও ইয়ে করেছিলাম? না, কোথাও তো লিখিনি, কোথাও তো লিখিনি। লিঙ্ক 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 লিঙ্ক, কোথাও আমরা স্ক্রিপ্ট ট্যাগকে ইয়েই করিনি। তাহলে এই স্ক্রিপ্ট ট্যাগটা এলো কি করে? তো এরপরে এখানে আমাদেরকে বুঝতে হবে আমাদের প্যাকেজ ডট জেসন এর কথা। আর একটু প্যাকেজ ডট জেসন আরেকবার আসবে, কারণ যেটা বলেছিলাম যে প্যাকেজ ডট জেসন এর মধ্যে আমাদের এন্টায়ার প্রজেক্টের মধ্যে কি কি থাকবে না থাকবে সমস্ত জিনিস থাকে। সো আমি যদি একটু প্যাকেজ ডট জেসনের দিকে যাই, এখানে প্যাকেজ ডট জেসনে গিয়ে তুমি দেখতে পারলে যে একটা জিনিস আছে, সেই জিনিসটার নাম কি? রিয়াক্ট স্ক্রিপ্টস। এরপরে এই রিয়াক্ট স্ক্রিপ্টসটা না খুব ইন্টেলিজেন্ট। এ কি করছে, এ বিহাইন্ড দ্য সিন একদম আন্ডারহুডে গিয়ে এই যে আমার জাভা স্ক্রিপ্টকে এইচটিএমএল পেজের সাথে যে লিঙ্ক আপ, সেই লিঙ্ক আপের জিনিসটা করে দিচ্ছে, কারেক্ট? হ্যাঁ স্যার। কুল। তাহলে এই জিনিসটা বুঝতে পারলাম। ওয়েব ভাইটালস কিসের জন্য ইউজ করা হয়? জাস্ট সেকেন্ড, এক সেকেন্ড জাস্ট। হ্যাঁ, সো যেটা বলছিলাম যে আমরা তাহলে রিয়াক্ট স্ক্রিপ্টস এর ব্যাপারে জেনে গেলাম। এরপরে আমাদের যে পরের জিনিসটা সেটা হচ্ছে আমাদের ওয়েব ভাইটালস। সো ওয়েব ভাইটালস কি করে? বেসিক্যালি তোমাদের অপটিমাইজেশনের জন্য কাজে আসে, ঠিক আছে? ওয়েব ভাইটালস কি, এটা নিয়ে পুরোপুরি ডেডিকেটেড আরেকটা ক্লাস নেওয়া যেতে পারে, বাট এখন আমি চাইছি না সেটা হোক, ঠিক আছে? সো যেটা বলছিলাম, তো আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল ক্লিয়ার, ঠিক আছে? এখন আমরা শুধু সিআরএরটা বুঝছি, কেন সিআরএ বেশি টাইম কনজিউম করছে সেই ইঞ্জিনিয়ারিংটাও আমরা বুঝছি, ঠিক আছে? পরে ভিটের ইঞ্জিনিয়ারিং বুঝবো। তো এটা হয়েছে। এরপরে এখানে একটা রুট বলে ফাইল আছে। তো এরপরে আমাদের যে এন্ট্রি পয়েন্ট, অবভিয়াসলি রিয়াক্ট করছি, রিয়াক্টের নামের মধ্যেই জেএস আছে, সেই জন্য পুরো এন্টায়ার জিনিসটা আমাদের জেএস এর থ্রু ম্যানিপুলেট হবে। সো আমরা যাব আমাদের ইন্ডেক্স ডট জেএস এ। তো ইন্ডেক্স ডট জেএস এ বেসিক্যালি কি করছে? ইন্ডেক্স ডট জেএস এ আমরা যেরকম করে করি, সবার ফার্স্টে ডকুমেন্টের থেকে কি করছে? আইডি ফেচ করছে। নর্মাল জাভাস্ক্রিপ্ট, নর্মাল জাভাস্ক্রিপ্ট, আচ্ছা আচ্ছা। এইচটিএমএল এর ইনস্টেন্স আমি নিয়ে নিয়েছি। এর হ্যাঁ পরের স্যার। যে এর পরের পোর্শন কি? এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যেরকম আমরা ডমের মধ্যে ক্রিয়েট করতাম না, যে ক্রিয়েট এলিমেন্ট বা ক্রিয়েট নোড, হ্যাঁ স্যার। তো আমাদের যে রিয়াক্ট, রিয়াক্ট একটা নিজের কাস্টমাইজড ভার্চুয়াল ডম ক্রিয়েট করে। রিয়াক্ট কি করে? নিজের একটা ডম ক্রিয়েট করে। এটাকে আমরা ভার্চুয়াল ডমও বলি। আর এই ভার্চুয়াল ডমের ওপর থেকে আগে এত কোশ্চেন করা হতো না, বাট রিসেন্ট অনেক কোশ্চেন করা হয়, ঠিক আছে? তো ভার্চুয়াল ডম সম্বন্ধেও পরে আসবো। বাট তুমি একটা জিনিস ভেবে নাও যে ভার্চুয়াল ডম জিনিসটা কি, যে একটা ব্রাউজারের অ্যাকচুয়াল ডম আছে, আর একটা রিয়াক্ট ওরকম ওরকমই সেম দেখতে একটা নিজের একটা ভার্চুয়াল ডম কম্পেয়ার করে, মানে কম্পেয়ার না, ক্রিয়েট করে। এরপরে যখনই তুমি একটা পেজ থেকে অন্য পেজে যাচ্ছ, তখন চেক করছে ও অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ডম, মানে যে ব্রাউজারের ডম আর নিজের মধ্যে ডমটাকে।
দেখছি যে কোন কোন জায়গায় চেঞ্জেস আছে, কোন কোন জায়গায় চেঞ্জেস হয়েছে। তো ও কি দেখতে পারলো, ও অবজার্ভ করতে পারলো যে আচ্ছা ন্যাভ বারে চেঞ্জ হয়নি, আর আমাদের পার্টিকুলারলি ফুটার সেকশনে চেঞ্জ হয়নি, তাহলে এই দুটো আমার চেঞ্জ হবে না, তারপরে চেঞ্জ কোথায় হবে, অনলি মিডল পোর্শনে। সেই জন্য ও কি করলো, অনলি মিডল পোর্শন গুলোকে চেঞ্জ করলো, তারপরে সেই চেঞ্জেস গুলোকে অ্যাকচুয়াল ডমে কি করছে, ইনজেক্ট করে দিচ্ছে। সো এটাই, এখন অব্দি তুমি ভেবে ভেবে নাও যে এটাই হচ্ছে তোমার ভার্চুয়াল ডম, যেখানে রিয়াক্ট এরকম একটা ডিফিনিং অ্যালগোরিদম চালায়। ডিফিনিং অ্যালগোরিদম মানে কি, যে কোথায় আমার ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, আসবো এটার সম্বন্ধে পরে, হ্যাঁ স্যার। বাট আই হোপ ক্লিয়ার। তো রিয়াক্টেড ডম, রিয়াক্ট ডম কি করছে, একটা রুট এলিমেন্ট ক্রিয়েট করছে। অবভিয়াসলি আমরা জানি যে যেহেতু, কেন রুট এলিমেন্ট ক্রিয়েট করছে, কারণ সব থেকে ওপরে যে মানে হায়ারার্কিতে সব থেকে ওপরে যে পেরেন্ট থাকে, সেই পেরেন্টকে আমরা এজ এ রুট কনসিডার করি। সো ক্রিয়েট রুট কি, এক ধরনের মেথড, যে মেথডটা কার মধ্যে আছে, রিয়াক্ট ডমের মধ্যে আছে। ঠিক আছে, আর এই সমস্ত কেপাবিলিটিস গুলোকে নিয়ে আমরা যেই ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিচ্ছি, সেই ভেরিয়েবলটার নাম কি, স্মল রুট। কারেক্ট? হ্যাঁ স্যার। কুল। এরপরে একটা জিনিস মনে করো, যখন তোমরা পার্টিকুলারলি ডম ম্যানিপুলেশন করছিলে, তখন ডম ম্যানিপুলেশনে আমি তোমাদেরকে কি করিয়েছিলাম, যে এটা নয় যে তুমি পার্টিকুলারলি যে শুধু এলিমেন্টের মধ্যে বা ধরো কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে ইয়ে করে দিলে, যে পি ডট ইনার এইচটিএমএল বা ইনার টেক্সট, যে হাই দেয়ার দিস সাইড সঞ্চারি, ওটা কি তোমার স্ক্রিনের মধ্যে মানে ভিজিবল হবে? না। কেন হবে না? কেন হবে না? কারণ তুমি জাস্ট এখন অব্দি বলে রেখেছো যে ওই এলিমেন্টটার ভেতরে কি কন্টেন্ট থাকবে, বাট ওই এলিমেন্টটা আর তোমার যে অ্যাকচুয়াল ডম, সেই দুটোর মধ্যে কোনো রকম সিঙ্ক্রোনাইজেশন নেই। সিঙ্ক্রোনাইজেশন করানোর জন্য কি করতে, ডকুমেন্ট ডট অ্যাপেন্ড চাইল্ড, কারেক্ট, যাতে হ্যাঁ ডকুমেন্ট কি স্যার। করে, ওই চাইল্ডটাকে রেন্ডার করতে পারে। এক একটা জিনিস কিন্তু খুব রিলেটেড সঞ্চারী, প্রচন্ড পরিমাণে রিলেটেড। আর এই জায়গাগুলো যদি তুমি ভালো করে একবার বুঝে নাও, কারণ এই জায়গাগুলো না, মানে তুমি বলতে পারো যে ক্লাসে যদি 50 জন থাকে, 50 জনের মধ্যে 5 জনই জানবে বা 10 জনই জানবে, এর থেকে বেশি জানবে না। ঠিক আছে, তো এই জাতীয় হ্যাঁ স্যার। জিনিসগুলোকে খুব ভালো করে ফোকাস করো। নর্মাল রিয়াক্ট করানোর আছে, অনেক জায়গাতে নর্মাল রিয়াক্ট পেয়ে যাবে, অনেক জায়গাতে পেয়ে যাবে, বাট এই জাতীয় জিনিসগুলো কেউ শেখাবে না। তো এরপরে কি হচ্ছে, রুট ডট রেন্ডার, যেরকম ওখানে তুমি অ্যাপেন্ড করছিলে যাতে তোমার ওই কন্টেন্টটা বা ওই এলিমেন্টটা তোমার ডমের মধ্যে ভিজিবল হোক, সেই জন্য এখানেও তুমি কি করছো, রুটকে রেন্ডার করছো। এরপরে রেন্ডারও এই পার্টিকুলারলি নিজের একটা মেথড আছে, সো রেন্ডার করছে, এইটুকু আমরা বুঝতে পারছি ওভারঅল। এরপরে রিয়াক্টের স্ট্রিক্ট মোড। এই রিয়াক্টের স্ট্রিক্ট মোড বেসিক্যালি তোমার স্ট্রিক্ট চেকিং এর জন্য, কিছু অপটিমাইজেশনের জন্য ইউজ করা হয়। তুমি দিতেও পারো, নাও দিতে পারো, বাট দেওয়াটা ভালো। ঠিক আছে, এই জিনিসটা হয়েছে। এগেন যেটা বললাম, যে এই রিপোর্ট ওয়েব ভাইটালস ওয়েব অপটিমাইজেশনের জন্য পারফর্ম করা হয়, এটাকে তুমি রাখতেও পারো এখন, না হলে এটাকে তুমি সরিয়েও দিতে পারো, কোনো ইয়ে পড়ছে না। ঠিক আছে, এর পরের পোর্শনে এখানে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে অ্যাপ, অ্যাপ ট্যাগ। এরপর তোমার মাথায় আসবে অ্যাপ ট্যাগ, হোয়াট দ্য হেল ইজ অ্যাপ ট্যাগ। তো ট্যাগ কেন বলা হচ্ছে, কারণ তুমি একটু যদি এই সিনট্যাক্সটাকে ভালো করে দেখো, তাহলে কিরকম করে লেখা আছে, যেরকম ভাবে আমরা আমাদের এইচটিএমএল লিখি, এইচটিএমএল, হ্যাঁ স্যার। কারেক্ট? তো এখানে জি আমাদের স্যার। পরের কনসেপ্ট আসছে, যেই কনসেপ্টটাকে আমরা বলছি জেএসএক্স। জেএসএক্স মানে কি, যে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের থ্রু এইচটিএমএল কে রান করাতে পারি। এইচটিএমএল কি ছিল, এইচটিএমএল কিরকম ল্যাঙ্গুয়েজ, নর্মাল জিজ্ঞেস করছি, এইচটিএমএল কিরকম ল্যাঙ্গুয়েজ? স্ট্যাটিক। না, মার্কআপ, জানা। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এইচটিএমএল এর মধ্যে কি নেই, এইচটিএমএল এর মধ্যে কোনো রকম লজিক বিল্ডিং এর কেপেবিলিটি নেই। এইচটিএমএল জাস্ট আমাদের স্ট্রাকচার বিল্ড করে। তো এ কি করছে, আমাদের এইচটিএমএল কে অ্যাডিশনাল পাওয়ার দিচ্ছে, যেটার জন্য এখন এইচটিএমএল এর মধ্যেও, পার্টিকুলারলি এইচটিএমএল এর মধ্যে তো বলা ঠিক হবে না, বাট কাইন্ড অফ তুই বলতে পারো যে এইচটিএমএল কে কম্বাইন করে আমরা আমাদের
লজিকও লিখতে পারি, আর সেটাকে ইজিলি রেন্ডার করতে পারি। তো এটাই হচ্ছে তোমার জেএসএক্স, যেখানে তুমি তোমার জাভাস্ক্রিপ্টের থ্রু এইচটিএমএল লিখতে পারবে। কি করে বিশ্বাস করব? জাভাস্ক্রিপ্টের থ্রু এইচটিএমএল মানে কি? তো এখন যদি তোমাকে আমি দেখাই অ্যাপটা, ফার্স্ট অফ অল এটাকে অ্যাপ ট্যাগ বলা হয় না, কি বলা হয়? অ্যাপ কম্পোনেন্ট। অ্যাপ কম্পোনেন্ট, ঠিক আছে? রিয়াক্টের মধ্যে যাবতীয় এরকম যেখানে তুমি দেখতে পারবে সেগুলোকে বলা হয় কম্পোনেন্ট। সো আমি যদি এটাতে ক্লিক করি, এই অ্যাপে, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে দুনিয়ার জিনিস লেখা আছে, এত কিছু নিয়ে আমার দরকার নেই। ঠিক আছে, চলো এখন স্টার্টিং এ একটু রাখি, স্টার্টিং এ রাখি, পরে এগুলোকে সরিয়ে দেবো। তো আমি যে অ্যাপ কম্পোনেন্টকে ওপেন করলাম, আমি কি দেখতে পাচ্ছি? যে অ্যাপ কম্পোনেন্ট, বাট এটা তো জাস্ট একটা ফাংশন, এটা তো নর্মাল একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন, তাহলে এটাকে কম্পোনেন্ট বলা হচ্ছে কেন? কারেক্ট? তো কিছু নোমেনক্লেচার থাকে, পার্টিকুলারলি অর্গ টু অর্গ এটা ডিপেন্ড করে। যেরকম জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা বেশি বেটার প্রেফার করি ক্যামেল কেসে লেখা, বাট পাইথন কমিউনিটিতে যদি তুমি যাও তাহলে ওরা প্রেফার করে বেশি আন্ডারস্কোরকে। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা অর্গের এরকম কিছু নেমিং ইয়ে থাকে, সেই হিসাবেই বলা হয়। তো যেটা বলছিলাম, কম্পোনেন্ট। তো অ্যাপ কি? অ্যাপ তো জাস্ট একটা নর্মাল ফাংশন, এর থেকে তো বেশি আর কিচ্ছু না, দেখতে পাচ্ছি। কিন্তু এখানে একটা অ্যাডিশনাল জিনিস আছে। ফাংশন তো আমরা দেখেছি, ফাংশনের মধ্যে আমরা রিটার্নও করিয়েছি, সব করেছি, কিন্তু এখানে যে জিনিসটা আমরা রিটার্ন করাচ্ছি সেটা কি? একটা এইচটিএমএল। সেটা কি? একটা এইচটিএমএল, কারেক্ট? হ্যাঁ স্যার। তাহলে জাভাস্ক্রিপ্টের থ্রু আমরা এখন কাকে রিটার্ন করছি? এইচটিএমএল। তাহলে এটাই হচ্ছে তোমার জেএসএক্স। আচ্ছা, তাহলে কি আমি, এখানে তো একটাই এইচটিএমএল রিটার্ন হয়েছে, একটাই ডিভ রিটার্ন হয়েছে যার ক্লাস নেম অ্যাপ, আমি কি এরকম মাল্টিপল করতে পারি? চলো দেখি। ডিভ, তো এ আমাকে কি বলছে? এরর দিচ্ছে। এরর দিচ্ছে কেন? এরর দিচ্ছে, এটার অ্যান্সার বলতে পারবে? কেন এরর দিচ্ছে? না স্যার। ওকে, ওকে। সো বেসিক্যালি আমাদেরকে এরর পড়তেও হবে। তো আমরা যদি ওপরে যাই, অনেক লম্বা চওড়া এরর লিখেছে, বাট কি বলছে? মডিউল বিল্ড ফেলড, মডিউলকে বিল্ড করতে পারছে না। পার্সিং এরর, অ্যাডজেসেন্ট JSX এলিমেন্ট মাস্ট বি wrapped in a enclosing tag. Did you want a JSX fragment fail to compile? আচ্ছা, কিছু কিছু বুঝতে পারলাম যে অ্যাডজেসেন্ট JSX এলিমেন্ট মাস্ট বি wrapped in a enclosing tag. অ্যাডজেসেন্ট মানে কি? পাশাপাশি, মানে এই ট্যাগটা আর এই ট্যাগটাকে আমাকে কি করতে হবে? দুটোকে একটা র্যাপ আপ করে দিতে হবে, যেখানে একটা এনক্লোজিং ট্যাগ আছে। ঠিক আছে, বুঝতে পারলাম, বাট ফ্র্যাগমেন্ট কি? ফ্র্যাগমেন্ট মানে তো বুঝতে পারলাম না। তো ফ্র্যাগমেন্ট মানে কিছুই না, ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে তোমার এটা। ফ্র্যাগমেন্ট মানে কি? এটা। তো আমরা যদি এখন এটাকে ফ্র্যাগমেন্টের আন্ডারে র্যাপ আপ করে দিই, এটাকে ফ্র্যাগমেন্টের আন্ডারে র্যাপ আপ করে দিই, তাহলে তো আরামসে কম্পাইল হয়ে যাচ্ছে, আরামসে কম্পাইল হয়ে যাচ্ছে, কোনো কি এরর দিচ্ছে আর না? তো কেন হচ্ছে না। এই জিনিসটা? কেন হচ্ছে এই জিনিসটা? এরপরে তোমাকে আমি ক্লাস শুরু হওয়ার একটু আগেই বলেছিলাম যে রিয়াক্ট কোন প্রিন্সিপালের ওপরে বেস করে তৈরি? সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। এসপিএ। আর এসপিএ থ্রু আমি যখন রিটার্ন করব তখন আমার কাছে কটা পেজ থাকবে অনলি? একটা। তো এখানে কি হচ্ছে? এখানে তুমি দুটোকে রেন্ডার করানোর ট্রাই করছো, তাহলে এটা কি পসিবল? না। সেই জন্য এটা চলছে না। তো এখন যদি আমি এটাকে এক্সপ্যান্ড করি, তো এটার ভেতরে একটা হেড ট্যাগ আছে, ঠিক আছে? ধরো এখানে আমি আরেকটা ডিভ লিখে বললাম যে হাই, তাও চলছে কেন? কারণ মাল্টিপল জিনিসকে তুমি একটা যদি পেরেন্ট ডিভের ভেতরে বা পেরেন্ট ফ্রেগমেন্টের ভেতরে র্যাপ আপ করে নাও, রিয়াক্ট কি করবে? সেটাকে অ্যাজ এ সিঙ্গেল ইউনিট কনসিডার করবে, তখন ওই জিনিসটা ঠিক আছে। বাট তুমি যদি দুটো ডিভ বা তিনটে ডিভ আলাদা আলাদা করে পাঠাও রিটার্ন স্টেটমেন্টের মধ্যে, তাহলে বলবে যে না, আগে এই জিনিসটাকে তুমি ফ্র্যাগমেন্ট করো। ফ্র্যাগমেন্ট মানে একটা চাঙ্কের মধ্যে বা একটা পিসের মধ্যে র্যাপ আপ করো, দেন আমি এটাকে রেন্ডার করতে পারবো। কারণ আমি যে প্রিন্সিপালের ওপরে চলি, সেই প্রিন্সিপাল আমাকে মাল্টিপল ডিভ বা মাল্টিপল ডিভের সাথে কি করে হ্যান্ডেল করতে হয় সেটা শেখায়নি। আমি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের ওপর বেস করে তৈরি। তো তুমি যদি আমাকে ইউজ করতে চাও, ইউ মাস্ট বি wrap up all the tags in a parent কন্টেনার বলতে পারো বা ফ্রেগমেন্ট বলতে পারো, যেটা ইচ্ছা।
আই হোপ বুঝতে পারছি এবারে। হ্যাঁ স্যার। কুল কুল কুল। স্যার দেন একটা ডিভ ট্যাগের ভেতরে তো আমি 2-3টে ডিভ ট্যাগও লিখতে পারবো এরকম। আরামসে তুমি এন নাম্বার অফ ডিভ লিখতে পারো, এন নাম্বার অফ ডিভ লিখতে পারো। আচ্ছা বাট মেক শিওর যে তুমি যখন রিটার্ন করছো, রিটার্ন কিন্তু একটাই ইয়ে হবে, রিটার্ন কিন্তু একটাই ইয়ে হবে। ওকে। হ্যাঁ স্যার। তো এখানে যেরকম তুমি দেখতে পাচ্ছ যে একটা হেডার আছে, আর তার নিচে আমি একটা হাই লিখেছি। তো আমি যদি পার্টিকুলারলি আমার ওয়েব পেজে যাই আর এখানে গিয়ে দেখি, জাস্ট সেকেন্ড, রিফ্রেশ করে দিই, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা তো আসছি, প্লাস নিচে হাই প্রিন্ট হয়ে গেল, কারেক্ট? নিচে হ্যাঁ আমার স্যার। কি হলো, হাই প্রিন্ট হয়ে গেল। সো পসিবল হচ্ছে। এরপরে এখানে কিছু জিনিস, ক্লাস নেম। তো ক্লাস নেম মানে কি? ক্লাস নেম মানে কি? মনে করো যখন আমরা ডম পড়ছিলাম, ডমের মধ্যে আমি তোমাদেরকে একটা জিনিস বুঝিয়েছিলাম যে ও কি বোঝে, ও ক্লাস নেম বোঝে। ব্রাউজার কি বোঝে? ক্লাস নেম বোঝে। ও নর্মাল ক্লাস বোঝে না। ওটা তো আমরা জাভাস্ক্রিপ্টে ওকে ক্লাস লিখে দিই, মানে সিএসএস এ আমরা ক্লাস লিখে দিই, বাট ইন্টারনালি ওটা অ্যাজ এ ক্লাস নেম ট্রিট হয়। সেই জন্য যখন তুমি ডমের সাথে ট্যাকেল করছো, তখন তুমি যদি ডট ক্লাস লেখো, মানে এরকম যে ডকুমেন্ট ডট আইডি ডট, মানে সরি ডকুমেন্ট ডট টি ডট ক্লাস, তখন সেটা এক্সিকিউট হয় না। তোমাকে কি লিখতে হয়? ক্লাস নেম, কারেক্ট? ক্লাস নেম লিখতে হ্যাঁ হয়। স্যার। এরপরে তুমি বলবে যে আরে ক্লাস নেম আমরা কখন লিখেছি? ক্লাস নেম তো আমরা কখনো লিখিনি, আমরা তো অন্য সিনট্যাক্স লিখতাম। তুমি এমনি বলছো, আমরা তো ওই সিনট্যাক্স লিখতাম যে ডকুমেন্ট ডট পি ডট সেট অ্যাট্রিবিউট, দিয়ে সেট অ্যাট্রিবিউটের ভেতরে আমরা কোটেশনের মধ্যে লিখতাম ক্লাস, ফার্স্ট প্যারামিটার কোনটাকে সেট করতে চাইছি আর সেকেন্ডে ওটার কি নাম সেট করতে চাইছি, তো ক্লাস কমা দিয়ে লেটস সি এবিসি। তো ওই প্যারাগ্রাফটার ক্লাস কি হয়ে গেল? এবিসি। এটা লিখেছি সেট অ্যাট্রিবিউট গেট অ্যাট্রিবিউটে। হ্যাঁ স্যার। হ্যাঁ বাট স্যার। ক্লাস নেম অ্যাকচুয়ালি ইউজ হয়। তো এখানে যাতে তোমার রিয়্যাক্ট আর ব্রাউজারের মধ্যে কোনো রকম কনফ্লিক্ট না হয়, সেই জন্য রিয়্যাক্টে ক্লাসকে কি লেখা হয়? ক্লাস নেম লেখা হয়। ঠিক আছে? হ্যাঁ স্যার। কুল কুল কুল। সো এতটা অবধি আই হোপ ক্লিয়ার। হ্যাঁ স্যার। এখানে আমাদের কিছু বেসিক কম্পোনেন্টস আছে, সেগুলো নিয়ে মাথা খারাপের কিছু নেই। নর্মাল সিনট্যাক্স আছে, এগুলোর উপরে যখন আমরা কোড করব তখন বুঝতে পারবো। বাট এরপরে যদি আমরা আসি, তো রিয়্যাক্ট মানে সিআরএ কি করছে? এই যে অ্যাপ ডট টেস্ট ডট জেএস, এটাও ক্রিয়েট করছে। আরো মাল্টিপল এই ওয়েব ভাইটালস ক্রিয়েট করছে, এই সেটআপ টেস্ট ডট জেএস ক্রিয়েট করছে। এরপরে তোমার মনে হতে পারে যে পার্টিকুলারলি এগুলোতে একটা লাইনের কোড, বাট বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে, যেরকম নোড মডিউলস, নোড মডিউলস আমাদের কি আছে? একটা ফোল্ডারেই আছে, কিন্তু যদি তুমি ওটাকে এক্সপ্যান্ড করো ওটার কোনো শেষ নেই। সেরকমই এখানে তুমি কি মানে কি তুমি পার্টিকুলারলি ইম্পোর্ট করছো? টেস্টিং লাইব্রেরি জেস্ট ডম। তো জেস্ট বেসিক্যালি তোমার টেস্টিং এর জন্য ইউজ করা হয়। আহ জর্ড এগুলোর নাম শুনেছো? হ্যাঁ জেস, স্যার। জেড, জস্ট। নাম তো শুনছি। ওকে ওকে। সো এগুলো বেসিক্যালি তোমার টেস্টিং এর জন্য ইউজ করা হয়। তো এ কি করছে, ইনিশিয়াল একটা প্রজেক্টে তো আমার টেস্টিং এর কোনো দরকার নেই। আমার যদি টেস্টিং এর নিড হয়, আমি কি করবো? পরে ওটাকে এক্সপ্লিসিটলি ইনস্টল করতেই পারি, কারেক্ট? হ্যাঁ স্যার। সো সিআরএ কি করছে, সিআরএ তোমাকে স্টার্টিং থেকে এই জাতীয় জিনিসগুলো দিয়ে দিচ্ছে, যেগুলো হয়তো তোমার ইনিশিয়াল লেভেলে দরকারই নেই। সেই জন্য এ তোমার বিল্ড হতে বেশি টাইম নেয়। তো এটা হচ্ছে তোমার সিআর এর একটা বেসিক স্ট্রাকচার। যদি আমি তোমাকে প্যাকেজ ডট জেসনেও দেখাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেস ডম, রিয়াক্ট, ইউজার ইভেন্ট, এগুলো তো আছেই, ওয়েব ভাইটালস আছে, রিয়াক্ট স্ক্রিপ্টস আছে, আর অন্যান্য অনেক জিনিস আছে। তো এটার থেকে আমাদের শেষ হয়ে গেল যে আমরা কি করে রিয়াক্টের থ্রু, সরি সিআর এর থ্রু আমাদের যে ফোল্ডার স্ট্রাকচার ক্রিয়েট করে রিয়াক্টের প্রজেক্ট, সেটা। এরপরে আসি যে ভিট কেন এত ফাস্ট ওয়েতে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করছে। তো সবার ফার্স্টে যে কোনো প্রজেক্টের এন্ট্রি পয়েন্ট কি হয়? যে কোনো প্রজেক্টের এন্ট্রি পয়েন্ট হয় ইন্ডেক্স ডট এইচটিএমএল, কারেক্ট? তো আমি যদি এখন যাই, এরপর তুমি এই ট্যাবটার দিকে ফোকাস করবে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখানে আমরা রিয়াক্ট ভিটের থ্রু ক্রিয়েট করছি। তো এখানে সবার ফার্স্টে একটা জিনিস তুমি যেটা দেখতে পাচ্ছ, যে ওখানে সিআর এর থ্রু তুমি কি দেখতে পাচ্ছিলে? সিআর এর থ্রু তুমি দেখতে পাচ্ছিলে যে এখানে কোনো রকম জাভাস্ক্রিপ্টের লিঙ্কেজ ছিল না। এখানে ওই লিঙ্কেজটা কে করাচ্ছিল? ওই প্যাকেজ ডট জেসন এর ভেতরে রিয়াক্ট স্ক্রিপ্টস,
কারেক্ট। এরপরে রিয়াক্ট স্ক্রিপ্ট যখনই তোমাকে ওই জাভা স্ক্রিপ্টটাকে লিঙ্ক আপ করাচ্ছে, তখন অবভিয়াসলি ও কিছু অ্যাডিশনাল লিঙ্ক আপও করাবে। কারেক্ট। মাল্টিপল জিনিস হতে পারে। তো সেখানে আমার টাইম কনজিউমিং ব্যাপার একটা আছে, কারণ আগে রিয়াক্ট স্ক্রিপ্ট ইনস্টল হবে, তারপরে রিয়াক্ট স্ক্রিপ্টকে আমরা ইনজেক্ট করব, তাহলে এখানে দুটো প্রসেস আছে। বাট ভিটের মধ্যে কি হচ্ছে যে আমরা ওই ঝামেলাতে যাচ্ছি না। আমরা সিম্পল কি বলে দিচ্ছি যে ভাই, স্ক্রিপ্টকে নর্মাল যেরকম আমরা রেন্ডার করাই সেরকম মানে রেন্ডার না, নর্মাল যেরকম ভাবে আমরা লিখি সেরকম ভাবে ভাই তুই স্ক্রিপ্ট লেখ। ওই অ্যাডিশনাল ওই রিয়াক্ট স্ক্রিপ্টস আমাকে ইয়ে করতে হবে, প্রথমে ইনস্টল করো, তারপরে সেট আপ করো, তারপরে লিঙ্ক আপ করো, ঝামেলা আছে। অত ঝামেলাতে আমি যাবো না, আমার চাই একটা অপটিমিস্টিক ওয়ে। কারেক্ট। হ্যাঁ সো স্যার। সো ফার্স্ট অপটিমাইজেশন বুঝতে পেরে গেছি। এরপরে এ কি বলছে যে মেইন ডট জেএসএক্স, তো মেইন ডট জেএসএক্স এ এবার আমি যাবো। সরি, মেইন ডট জেএসএক্স না, ইয়া দিস ওয়ান। তো এটা হচ্ছে আমাদের মেইন ডট জেএসএক্স। এরপরে তোমার মনে হতে পারে যে আরে, মেইন ডট জেএসএক্স এটা তো একটু আগে সিআরএ তে আমরা ইন্ডেক্স ডট জেএস এ দেখছিলাম। তো ওখানে আমার ইন্ডেক্স ডট জেএস লিখছিলাম, এখানে আমরা জেএস এক্স লিখছি কেন? কারণ বেসিক্যালি এক ধরনের নেমিং কনভেনশন হয় যে যখন তুমি পার্টিকুলারলি তোমার জাভাস্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল কেও রিটার্ন করছো, মানে এমন অনেক সিনারিও থাকবে যেখানে তুমি পুরো ফোল্ডারটার মধ্যে শুধু জাভাস্ক্রিপ্টে লিখছো, ওখানে কোনো এইচটিএমএল এর কোনো সিনই নেই। তো তখন তুমি যেই এক্সটেনশনটা প্রোভাইড করো সেটা হচ্ছে ডট জেএস। বাট যখনই তুমি একটা এইচটিএমএল ও কাইন্ড অফ রিটার্ন করতে চাইছো, তো তখন তুমি যেই সিনট্যাক্সটা লেখো সেটা হচ্ছে ডট জেএসএক্স। কারেক্ট। হ্যাঁ স্যার। বুঝতে পারছি। হ্যাঁ স্যার। তুমি জেএস লেখো, জেএসএক্স লেখো, এটাতে কোনো ইম্প্যাক্ট পড়বে না, বাট স্টিল আমি তোমাকে বেস্ট প্র্যাকটিসেস গুলো বলে দিলাম। ওকে, জাস্ট আ সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড। ইয়া, এক্সট্রিমলি সরি। সো কোনখানে ছিলাম? হ্যাঁ, এখানে স্যার মেইন ডট ডট জেএস। জেএস। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। সো এখানেও তো আমার কাইন্ড অফ সেমই সিনট্যাক্স ইউজ করা হচ্ছে, সেম সিনট্যাক্স ইউজ করা হচ্ছে, কিন্তু এখানে একটা জিনিস আমি তোমাকে বললাম যে অ্যাডিশনাল যে জিনিসগুলো, যে ওয়েব ভাইটালস, এটা কি দেখতে পাচ্ছ? দা, না স্যার। কেন দেখতে পাচ্ছি না? কারণ এগুলো না ইনিশিয়ালি কোনো রকম নিড হয় না, এগুলো খুব বাল্ক ফাইল। তুমি ভাবো না যে তুমি তোমার এন্টায়ার প্রজেক্টটাকে কি করছো, কখনো তুমি বিল্ড কমান্ড চালিয়েছো বা কখনো দেখেছো বিল্ড কমান্ড? হ্যাঁ স্যার। npm run build যেটা আমরা বলি। হ্যাঁ তো স্যার। ওখানে কি হয় যে আমরা যখনই আমাদের পুরো ফ্রন্ট এন্ড কমপ্লিট করে নিই, এরপরে আমরা না ডাইরেক্ট রিয়াক্টের কোড পুশ করি না কখনোই। আমরা কি করি, এন্টায়ার ফোল্ডারটাকে বিল্ডে আগে কনভার্ট করি। বিল্ড কি করে বেসিক্যালি, তোমার যা রিয়াক্ট কোড, সেই রিয়াক্ট কোডটাকে যতটা পরিমাণে অপটিমাইজ করা যেতে পারে, মডিফাই করা যেতে পারে, সেই হিসাবে মডিফাই করে দেয়। তো অবভিয়াসলি এটা একটা কমপ্লেক্স অ্যালগোরিদম, যেখানে তুমি ধরো 20টা ফোল্ডার বা 30টা ফোল্ডারে কোড লিখেছো, পার ফোল্ডারে 500 থেকে 1000 লাইন অফ কোড আছে। এরপরে ও কি করছে, ও তোমার পুরো প্রজেক্টটাকে রিড করছে আর সেই হিসাবে কনভার্জন চালাচ্ছে। তাহলে অনেক জটিল একটা এনক্রিপশন হবে, টাইম লাগবে। হ্যাঁ স্যার। তো সেরকমই এই ওয়েব ভাইটালসও কাইন্ড অফ ওরকম ভেবে নিতে পারো যে এরও নিজের রান করানোর জন্য যথেষ্ট টাইম কনজিউমিং একটা ব্যাপার চলে। তো এটা ইনিশিয়াল ডেসে লাগবেই না, যদি নিড পড়ে ইনস্টল করে নেবো পরে। তো এখানে আমাদের যে ভিড, সেটা আরেকটা স্টেপ এগিয়ে গেল, যে আননেসেসারি জিনিসগুলো আমি দেব না। ওকে, হ্যাঁ স্যার। কুল। এরপরে সিমিলার, এখানে আমি অ্যাপ ডট জেএস ওপেন করবো, অ্যাপ ডট জেএস এক্স, কারণ এটার ভেতরে আমরা কি করছি, আমাদের জাভাস্ক্রিপ্ট এর এইচটিএমএল। সাথে এইচটিএমএল কে লিখছি। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। সো এখানে সবার ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে ইউজ স্টেট, এগুলো কি জিনিস না জিনিস এরকম করে তো আমরা কখনো দেখিনি। তো এগুলো হচ্ছে রিয়াক্টের হুক। রিয়াক্টের হুক সম্বন্ধে প্রত্যেক, মানে বেশি না, অ্যাটলিস্ট 5টা হুক তো আমি করাবোই।
সেই 5টা হুকের ইন ডেপথ সমস্ত কিছু দেখবো, বাট ওগুলো আসতে এখনো দেরি আছে। এখন আমরা জাস্ট রিঅ্যাক্টের ওভারঅল আর্কিটেকচার, মানে প্রথম মাসটা আমাদের যাবে শুধুমাত্র রিঅ্যাক্টের আর্কিটেকচার, রিঅ্যাক্টের যে কোর কনসেপ্ট সেগুলো বুঝতে। অ্যাকচুয়াল রিঅ্যাক্ট শুরু হবে তারপর থেকে, মানে যেটাকে আমরা বলি হ্যান্ডস অন কোডিং। ঠিক আছে? তো জিনিসটাকে এইভাবেই ডিজাইন করা হ্যাঁ যাতে স্যার। কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকে, তার সাথে সাথে একদম কোডিংও এনহ্যান্স ওয়েতে করতে পারো। কারণ কালকে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে নেয় যে আরে ওয়েব ভাইটালস কি, আর তুমি জাস্ট এমনি করে বসে রয়েছো যে আরে ওয়েব ভাইটালস তো জানি না, আচ্ছা রিঅ্যাক্টের এই ভার্চুয়াল ডমের কনসেপ্ট জানি না। কারণ আগে কি হতো যে নর্মাল এই জিনিসগুলো SD2 লেভেলে জিজ্ঞেস করা হতো, বাট এখন তুমি বলতে পারো যে মার্কেট এতটাই অ্যাওয়্যার হয়ে গেছে যে ফ্রেশার লেভেলেও এই জাতীয় জিনিসগুলোকে জিজ্ঞেস করা হচ্ছে। ইভেন তোমাদের সময় তো হয়তো আরো করতে পারে যদি কোনো স্টার্ট আপসে যাও। তো হচ্ছে এগুলো। ঠিক আছে? হ্যাঁ স্যার। এরপরে এখানেও সেম ওয়েতে ইয়ে হচ্ছে। তো এটাই হচ্ছে মোর অর লেস তোমার উইট আর নর্মাল সিআর এর আর্কিটেকচার, ফোল্ডার স্ট্রাকচার। তো কেন আমাদের উইট বেশি ফাস্ট, বেশি অপটিমিস্টিক, এই জিনিসটা বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। কুল। টিল নাও কোনো রকম কোয়েশ্চেন? স্যার এই থ্রু সিআরএ তে যেটা ইন্ডেক্স ডট জেএস রয়েছে সেখানে আমরা ইন্ডেক্স ডট জেএসএক্স ও লিখতে পারি। সিআর এতে হ্যাঁ স্যার। হ্যাঁ লিখতেই পারো, কি আছে, চেঞ্জ করে দিচ্ছি। এরর আসবে না তো দেন? index.jsx লিখলাম, একটা এরর দিচ্ছে। কি এরর দিচ্ছে দেখি? যে কান্ট রিজলভ। কেন এটা বলছে? কেন এটা বলছে? এনি আইডিয়া? এনি আইডিয়া? কারণ এই index.jsx টা নিশ্চয়ই কোথাও আমার রেন্ডার হয়েছে। কি এরর বলছে? যে কান্ট রিজলভ, এটা মেন, এরর ইন মেন। ঠিক আছে, বুঝতে পারছি। এরপরে দেখি কোথায় কি ইউজ হচ্ছে না হচ্ছে। তো একটা বেসিক্যালি আমার যতদূর মনে হয় যে তুমি যদি ডাইরেক্ট ফাইল নেমে এরকম চেঞ্জ করে দাও, তো তখন যদি তুমি ভিএস কোডকে রিলোড না করো তখন এই এররটা দেয়। একবার রিলোড করে নিই, তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়াল কোনো রকম এরর আসছে নাকি আসবে না। সো রিলোড আমরা করে নিয়েছি। এরপরে যদি আমরা রান করি, সবার ফার্স্টে সিডি, ওকে, স্যার 0 টু একটা হবে না স্যার। সরি সরি সরি, আমরা এখন কোথায় আছি? বেসিক্স এর ভেতরে। হুম। কারেক্ট। স্টার্ট করি। ওর 3000 অলরেডি আমরা অকুপাইড, চলছিল, চালাচ্ছি। তো আগের বার পার্টিকুলারলি আমাদের যে এররটা আসছিল, এখন যদি তুমি ভালো করে দেখো সেই এররটা কি আর আসছে? না। না স্যার। কেন এই এররটা আসছিল? কারণ তুমি কোনো অনগোয়িং প্রজেক্টে যদি হঠাৎ করে ফাইলের নাম চেঞ্জ করে দাও, তখন হতে পারে যে ওই ফাইলটা তোমার অন্যান্য ফাইলের সাথেও লিঙ্ক আপ থাকে। কারেক্ট? হ্যাঁ। হুম। হতেই পারে। সো তখন ভিএস কোডের মধ্যে এই লেভেলেরও তোমার পার্টিকুলারলি সিকিউরিটি বা ক্যাচিং ইয়ে নেই যে ও অন দ্য গো কোনো একটা প্রজেক্টে ডাইরেক্ট যদি কোনো চেঞ্জেস হয় সেটাকে অন্য ফাইলেও রিফ্লেক্ট করে দেবে। কিছু এতে পেরে যায় যে তুমি যদি কোনো পার্টিকুলার ফাইলের নাম চেঞ্জ করো, অনেক সময় তোমার কাছে একটা পপ আপ উঠে আসে যে এই ফাইলটা এই জায়গায় তুমি ইউজ করেছো, তো ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দিস অলসো, তখন তুমি করে দাও যে ইয়েস অল, তো তখন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। বাট যদি না আচ্ছা। হয়, রিলোড করো, রিলোড করে দেখো যে কোথায় কোথায় পার্টিকুলারলি ফাইলটা ইউজ হয়েছে, সেখানে গিয়ে নাম চেঞ্জ করো। ঠিক আছে? হ্যাঁ তো স্যার। JSX লিখলাম, কোনো এরর দিচ্ছে না, আরামসে চলছে। ক্লিয়ার? কোনো কোশ্চেন? হ্যাঁ স্যার। কোনো কোশ্চেন? না স্যার। না কোনো স্যার। কোনো কোয়েশ্চেন নেই। কুল। তো এখানে পার্টিকুলারলি একটা কোশ্চেন করা খুব জেনুইন ছিল। যে কোশ্চেনটা আমি হলো করতাম যে আমরা কি করছি, আমরা এই অ্যাপ ডট জেএস, ওই সরি, এই মেন ডট জেএসএক্স এর মধ্যে অ্যাপকে রেন্ডার করাচ্ছি। তো অ্যাপ কি বেসিক্যালি? অ্যাপ তো একটা নর্মাল পার্টিকুলারলি ফাংশন। আমরা এখানে একটা
ফাংশন ক্রিয়েট করেছি আর লাস্টে কি করেছি সেই ফাংশনটাকে যাতে আমরা আউটসাইড অফ দিস ফোল্ডার ইউজ করতে পারি সেই জন্য লিখেছি যে এক্সপোর্ট ডিফল্ট দিয়ে আমাদের ফাংশনের নেম। কারেক্ট? এই এক্সপোর্ট ডিফল্ট মানে কি? ডিফল্ট মানে কি যে আমরা আমাদের এক্সিস্টিং ফাইলের বাইরেও যাতে এটাকে ইউজ করতে পারি সেজন্য এই এক্সপোর্ট ডিফল্টটাকে লেখা। কারেক্ট? হ্যাঁ স্যার। আর ইম্পোর্ট মানে কি যে এক্সিস্টিং ফাইলের কোনো জিনিস যদি আমরা ইউজ করতে চাই, মানে সরি আউটসাইড অফ দ্য কোনো ফাইলের কন্টেন্টকে যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হয়? ইম্পোর্ট করতে হয়। কারেক্ট? সবাই আমরা জানি। তো এখানে আমরা অ্যাপ ডট জেএস কে কি করেছি? এক্সপোর্ট করেছি। তো অবভিয়াসলি যদি মেন ডট জেএসএক্স এ আমরা ওটাকে ইয়ে করতে চাই, ইউজ করতে চাই, তাহলে কি করব? ইম্পোর্ট করব। ইম্পোর্ট করেছি। হ্যাঁ স্যার। তো অ্যাপ কি? অ্যাপ তো নর্মাল একটা ফাংশন। তাহলে ফাংশনকে আমরা থোড়েই না এরকম করে এক্সিকিউট করি। ফাংশনকে আমরা এরকম করে এক্সিকিউট করি, এরকম করে এক্সিকিউট করি। কারেক্ট? হ্যাঁ হ্যাঁ স্যার। তো এখন যদি আমি যাই, এখানে যাই, দিয়ে এটাকে আমি রান করাই। ওকে, আমার সার্ভার স্টার্ট নেই। আমি এক সেকেন্ড আমার সার্ভারকে স্টার্ট করে দিই, জাস্ট আ সেকেন্ড। সো সিডি 01, ওকে, সিডি 02, ওকে, সিডি 02, ওকে, npm run dev স্টার্ট করছি। স্টার্ট হয়ে গেল। এরপরে যদি এটাকে আমরা ওপেন করি, আরে স্টার্ট হলো না। ওকে, অনেক সময় প্রবলেম করে। কত ছিল লোকাল হোস্ট? 5173। তো আরামসে চলছে, আরামসে চলছে। কোনো কি কিছু ডিফিকাল্টি কিছু হলো না? কিন্তু এই প্র্যাকটিসে কোড লেখে না রিয়াক্টে, এটা একটা ব্যাড প্র্যাকটিস। অ্যান্ড ইভেন তুমি যদি কোনো জায়গাতে এরকম সিনট্যাক্স লেখো, তোমার কোড কখনো প্রোডাকশন তো ছেড়ে দাও, তোমার কোড কোনোদিন রিভিউ স্টেজেও যাবে না। কারণ প্রত্যেকটা জিনিসের একটা স্ট্যান্ডার্ড ওয়ে থাকে। যেরকম আমরা কি করি অ্যাকচুয়ালি, তুমি জানো যে একমা স্ক্রিপ্ট কি? একমা স্ক্রিপ্ট কি? না স্যার। যেটাকে তোমরা যেটাকে ES6 ও বলো। ES6 কি? জাভাস্ক্রিপ্টের কমিউনিটি। তো ES6 এর হ্যাঁ কাজ কি? আমি তোমাদের যখন জাভাস্ক্রিপ্ট পড়িয়েছিলাম তখন তোমাদেরকে বুঝিয়েছিলাম যে জাভাস্ক্রিপ্টকে রান করানোর জন্য আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকমের এনভায়রনমেন্ট এখনকার দিনে ক্রিয়েট হয়েছে। আগে জাভাস্ক্রিপ্ট কি ছিল? আগে জাভাস্ক্রিপ্ট অনলি ব্রাউজারের মধ্যে রান হতো। কে রান করাতো? ব্রাউজারের যে ইঞ্জিন আছে সেই V8 ইঞ্জিন। কারেক্ট? কিন্তু তারপরে কমিউনিটি ডেভেলপার্সরা কি করলো? সেই ইঞ্জিনটাকে এক্সট্রাক্ট করলো আর নোড, বান, ডিনো এই জাতীয় জেএস ইঞ্জিনগুলোকে বা এনভায়রনমেন্টগুলোকে ক্রিয়েট করলো। তো এখানে এক ধরনের কনফ্লিক্ট হচ্ছিল যে নোডে এক এক রকম ভাবে লোকেরা লিখছে, ব্রাউজারে এক এক রকম ভাবে লিখছে। তাহলে এই প্রত্যেকটা জিনিসের থেকে কাইন্ড অফ তুমি বলতে পারো যে মুক্তি পাওয়ার জন্য কি হলো, একটা স্ট্যান্ডার্ড কমিউনিটি এর মিটিং ফিক্স করা হলো। যে স্ট্যান্ডার্ড কমিউনিটিটা হচ্ছে আমাদের একমা স্ক্রিপ্ট। এরপরে এই একমা স্ক্রিপ্টের কাজ কি? এই একমা স্ক্রিপ্টের কাজ হচ্ছে যে কি ওয়েতে জাভাস্ক্রিপ্টের কোড লেখা হবে সেটাকে ডিসাইড করা। যে যদি তুমি ফর লুপ লিখছো, ফর লুপ মাস্ট বি তোমাকে এভাবেই লিখতে হবে। সে তুমি ক্রোমে লেখো, সে তুমি নোডে লেখো, সে তুমি ডিনোতে লেখো, সে তুমি যেখানেই লেখো। কারেক্ট? জাস্ট লাইক IEEE নাম তো আমরা শুনেইছি। সমস্ত স্ট্যান্ডার্ডস ওরাই ডিসাইড করে একটা কোড দিয়ে। কারেক্ট? হ্যাঁ স্যার। তো সেরকমই পার্টিকুলারলি যদি আমরা JSX কে এক্সিকিউট করতে চাই তাহলে আমাদেরকে কিরকম সিনট্যাক্স লিখতে হবে? এরকম ভাবেই লিখতে হবে। ঠিক আছে? এটা জাস্ট ওখান থেকে আমাদের স্ট্যান্ডার্ড করে দেওয়া হয়েছে। এরপরে কেন করে দেওয়া হয়েছে? অবভিয়াসলি করে দেওয়া হয়েছে, কোনো না কোনো কারণ তো থাকবেই। তো সেই প্রত্যেকটা কারণের উপর আমরা আগের যে ক্লাস সেই ক্লাসগুলোতে দেখবো। বাট টিল নাও তুমি এখন জাস্ট এটুকুই মাথায় রাখো। ঠিক আছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। টিল নাও কোনো কোয়েশ্চেন? না স্যার। ঠিক আছে, কুল। সো এটার থ্রু এই ক্লাসটা আমাদের এন্ড হচ্ছে।